নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস, প্রথম প্রতিশ্রুতির ষষ্ঠ পর্ব। সকালবেলা নেরুকে হাতে লেখা বক্স করতে হয়। পূবের উঠোনের রোদ যতক্ষণ না পেয়ারাতলার ঠিক নিচটায় এসে পড়বে ততক্ষণ পর্যন্ত নেরুকে সেই দুরূহ কর্তব্যটি করেই চলতে হবে, এই নির্দেশ আছে তার উপর। ঋতুভেদে সীমানার কিছু ভেদ হয়, আপাতত ওই পেয়ারাতলা। অবশ্য তার প্রতি আরও একটা নির্দেশ আছে, সেটা হচ্ছে তালপাতার গোছাগুলি ও দোয়াত কলম নিয়ে বসার সময় এবং মকসর পর সেগুলি তুলে রাখার সময় ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম করা। প্রণাম মন্ত্রের সঙ্গে প্রার্থনা মন্ত্র যুক্ত করা আছে। দেবীর প্রসন্নতা লাভের উপায় স্বরূপ বিদ্যা অনুশীলনের চাইতে স্তব স্তুতি প্রণাম প্রার্থনার উপরই নেরুর আস্থা বেশি। কাজেই শব্দবোধের পাতা যথাসম্ভব তাড়াতাড়ি মুড়ে ফেলে নিঃশব্দ স্তুতিতেই সময় বেশি যায় তার। চোখটা বুজে রেখেও তেরছা কটাক্ষের কৌশলে পেয়ারাতলার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে পরম ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ করছিল সে, পাত্তারিটি কপালে ঠেকিয়ে। তং তং দেবী শুভ্র বর্ণে রত্ন শোভিত কুণ্ডল কর্ণে কণ্ঠে লম্বিত গজমতি হারে দেবী সরস্বতী বর দাও আমারে। লাগ লাগ বাণী কণ্ঠে লাগ, যাবজ্জীবন তাবৎ থাক, দুষ্ট সরস্বতী দূরে যা, আমি থাকি গুরুর বশে, ত্রিভুবন পুরিত আমার যশে। দেবী স্তবের কালে কিন্তু নেরু ভাবছিল দেবের কথা, সূর্যদেব। আশ্চর্য, নিষ্ঠুর সূর্যদেবকে এত আন্তরিকভাবে মাতুল সম্বোধন করেও ভাগ্নের প্রতি তার মমতার কোনো প্রকাশ দেখতে পায় না নেরু। পেয়ারাতলার নিচেটায় আসার যেন কোনো গরজই নেই তার, অথচ তিনি সামান্য একটু কৃপা দৃষ্টিপাত করলেই, করা মাত্রই নেরুর আজকের মতো যন্ত্রণা শেষ হয়। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই স্তব স্তুতি কতক্ষণ ধরেই বা করা যায়? তবু কপাল থেকে কলম তালপাতা নড়ায় না নেরু, ঠেকিয়ে থাকে, এইমাত্র ঠেকানোর ভঙ্গিতে। খুব যে বিদ্যে হচ্ছে, আহা মরে যায়, ছেলের কি ভক্তি রে। সত্যবতীর সানানো গলা বেজে ওঠে, বুকটা কেঁপে ওঠে নেরু। উফ, যা মেয়েও, আর যা জেরা। তথাপি বাইরের প্রকাশে সত্যকে কোনো স্বীকৃতি দেয় না নেরু, একইভাবে চোখ বুজে বিড়বিড় করতে থাকে। সত্যবতী হি হি করে হেসে ওকে একটা ঠেলা দিয়ে বলে, এখন যে বড় চোখ বোঝা হচ্ছে, এতক্ষণ কি করছিলি? বাবা, খালি চোখ পিটপিট আর পেয়ারাতলার দিকে তাকানি। আহ সত্য। নেরু এবার পাতা কলম কপাল থেকে নামিয়ে সযত্নে জলচৌকির উপর স্থাপিত করে বিরক্তিব্যঞ্জক গম্ভীর স্বরে বলে, নমস্কারের সময় গোলমাল করছিস কেন? নমস্কার তো তুই সকাল থেকেই করছিস, এক পর বেলা হয়ে গেল সে এস্তক নমস্কারই হচ্ছে, দেখিনি যেন? ইহ, দেখেছিস তুই? নেরু উঠোনের দিকে তাকিয়ে দেখে, মনে হচ্ছে যেন মাতুল সূর্যদেব এতক্ষণে সদয় হয়েছেন, পেয়ারাতলার ঠিক নিচেটাতে কৃপা কটাক্ষ করেছেন। অতএব বুকের বল বাড়ে তার। দৃপ্ত কণ্ঠে বলে, কত মক্ষ করলাম তখন থেকে, কই দেখি কত। বলেই সত্য একটা কাজ করে বসে। হাতটা একবার মাথায় মুছে নিয়ে চট করে মা সরস্বতীর উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করে নেরুর এইমাত্র রক্ষিত তালপাতার গোছায় এক টান মারে। আই আই, ও কি হচ্ছে? শিহরিত নেরু ভয়ঙ্কর একটা ভয়ের সুরে বলে ওঠে, সত্য, তুই তালপাতায় হাত দিলি? দিলাম তা কি? নির্ভীক স্বর সত্যর। আমি তো মা সরস্বতীকে পেন্নাম করে হাত দিয়েছি। পেন্নাম করলেই সব হলো? তুই না মেয়ে মানুষ, মেয়ে মানুষের তালপাতায় হাত ঠেকলে কি হয় জানিস না? সত্য ইতিমধ্যে নেরুর সারা সকালের শ্রমফল নিরীক্ষণ শুরু করে দিয়েছে। বলা বাহুল্য, একখানি মাত্র পাতা
কালি কলঙ্কিত, বাকি সবগুলি নিষ্কলুষ নিষ্কলঙ্ক। কাজে আরেকবার তার হিহির পালা। খুব যে বলছিলি অনেক মক্ষ করেছিস, কই কোথায়? দোয়াতে বুঝি কালির বদলি জল ভরেছিস, তাই চোখে ঠাউর হচ্ছে না? সত্যর বিদ্রুপের ভঙ্গি বড় তীক্ষ্ণ, কারণ উক্ত মন্তব্যের সঙ্গে সঙ্গে চোখের তারা পাতার যতটা সম্ভব কাছে নিয়ে এসেছে সে, মুখে কৌতুকের আলোর ঝলমলানি। এতটা সহ্য করা শক্ত। নীরু এক হ্যাঁচকায় নিজ সম্পত্তি কেড়ে নিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, বেশ থাক, আমার বিদ্যে না হোক তোর কি, নিজের কি হয় দেখ, বলে দিচ্ছি গিয়ে সবাইকে তালপাতে হাত দিয়েছিস তুই। আর কেউ হলে সবাইকে বলে দেওয়ার ভীতি প্রদর্শনে কাবু হয়ে পড়ে এবং আপোষের সুরে আচ্ছা আচ্ছা বেশ ভাই দেখলাম ইত্যাদি অভিমানসূচক বাণী উচ্চারণ করে শত্রুপক্ষের মন নরম করে আনে। কিন্তু সত্যর মনোভাব আপোষবিহীন, তাই ভিতরে যাই হোক বাইরে বিন্দুমাত্র বিচলিত ভাব দেখায় না সে। সমান জোরের সঙ্গেই বলে, বলে দিবি তো দিবি, সবাই আমার কি করবে শুনি, শুলে দেবে? দেয় কিনা দেখিস, চালাকি নয়। কেন, মেয়ে মানুষ তালপাতে হাত দিলে কি হয়? কলকাতায় তো কত মেয়ে মানুষ লেখাপড়া করে, তোকে বলেছে করে, পড়লে চোখ কানা হয়ে যায় তা জানিস? কখনো না, নিচে কথা, বড্ডই তুই জানিস, যারা পড়ছে তারা সব অমনি কানা হয়ে যাচ্ছে। কলকাতা নামক অদৃষ্ট সেই দেশটায় কদাচ কখনো যেখানে নাম কানে আসে, সেখানে সত্যিই কোনো মেয়ে মানুষ লেখাপড়া করে কিনা এবং করলে তাদের চক্ষু যুগলকে দৃষ্টিশক্তি সম্পন্ন রাখতে পারবে কিনা এই সম্পর্কে নেরুর স্পষ্ট কিছু জানা নেই। তবু নিজের অভিমতকে প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করে সে। এখন না যা, আসছে জন্মে যাবে। অমনি না, আসছে জন্মে তাদের আসছে জন্মটা তুই দেখে এসেছিস বুঝি? আমি এই তোকে বলে দিচ্ছি নেরু, ওসব কিছু হয় না, বিতে তো ভালো কাজ করলে কখনো পাপ হতে পারে। লেখাপড়ার ব্যাপারে বুদ্ধি না খুললেও কূট তর্কের ব্যাপারে নেরু ওস্তাদ, তাই সে অকাট্য একটা যুক্তি প্রয়োগ করে। নারায়ণ পুজোও তো ভালো কাজ করে মেয়ে মানুষটা, ছুতেই তো পায় না। ভগবান বলে দিয়েছে ভালো কাজগুলো বেটা ছেলেরা করবে, খারাপ কাজগুলো মেয়ে মানুষটা করবে, বুঝলি? হ্যাঁ বলেছে ভগবান তোর কান ধরে, ঝংকার দিয়ে ওঠে সত্য। ভগবান কখনো অমন একচোখা নয়, ওসব বেটা ছেলেরাই সৃষ্টি করেছে। বচসার শব্দ খুব মৃদু হচ্ছিল না, শব্দে আকৃষ্ট হয়ে পুণ্যি এসে দাঁড়ায় এবং সকৌতূহলে প্রশ্ন করে, কি সৃষ্টি করেছে রে বেটা ছেলেরা? সত্য মুহূর্তে অনুত্তেজিত ভাব পরিগ্রহ করে বলে, কিছু না, শাস্তরের কথা হচ্ছে। শাস্তর? পুণ্যি হালে পানি পায় না। সহসা এখন শাস্ত্র আলোচনা এখানে শুরু হলো কি বাবদ সেটা অনুধাবন করতে চেষ্টা করে। ইত্যবসরে নেরু সেই বলে দেওয়ার সুরে বলে ওঠে, সত্যর সাহসখানা শুনবি পুণ্যি পিসি, তালপাতে হাত দিয়েছে, আবার বলছে দিয়েছি তো হয়েছে কি? তালপাতে হাত, এটা আবার আরেক আকস্মিকতা। তালপাতাটা কি জাতীয় সহসা সেটা হৃদয়ঙ্গম করতে পারে না পুণ্যবতী। তালপাত কি রে? প্রশ্ন করে সে সত্যর দিকে তাকিয়ে, আর তাকে হাঁ করে দিয়ে সত্য হেসে উঠে দেওয়ালে পোঁতা পেরেকে গোঁজা একখানা তালপাতার হাত পাখা পেরে নিয়ে বলে ওঠে, এই যে দেখ দেখ এখন হাতে পোকা পড়লো কিনা আমার। সত্য? নেরু চোখ পাকিয়ে বলে, মা সরস্বতীকে নিয়ে তামাশা করছিস তুই? প্রত্যেক সময় প্রত্যেক ব্যাপারে সত্য জিতে যায়, নেরু হারে। নেরুর মজ্জায় অবস্থিত পৌরুষবোধ এতে যথেষ্টই আহত হয়। আজ সহসা সত্যকে শান করবার একটা ছুতো পেয়ে নেরুর আর উল্লাসে সীমা নেই। তাই সহসা করতলগত সেই শক্তিটাকে অবহেলায় বাজে খরচ করে ফেলতে পারছে না। রীতিমতো করে ভাঙিয়ে খেতে চাইছে চেখে চেখে। এবার আর হাসে না সত্য, বিরক্তি প্রকাশ করে। সেই ওর অভ্যস্ত ভঙ্গিতে জোড়াভুরু কুঁচকে, হাদার মতো কথা কষনি নেরু, তামাশা আমি মা সরস্বতীকে করছি না, করছি তোকে। তালপাতে একটু হাত দিয়েছি তো কি কাণ্ডই করছিস, যেন সজ্ঞমত্ত রসাতলে গেছে। শুধু হাত দেওয়া কেন,
আমি তো লিখতেও পারি। লিখতেও পারিস? যুগপৎ নারী পুরুষ দুই কণ্ঠে উচ্চারিত হয় এই সর্পাহত কণ্ঠবৎ শব্দ। আড়ষ্ট হয়ে গেছে পুণ্যি আর নেরু। কিন্তু নিষ্ঠুর সত্য, ওদের এই আঘাতপ্রাপ্ত চিত্তেই আরো আঘাত হেনে বসে। পারি তো, এই দেখ। ঝপ করে আলোচ্য তালপত্র খণ্ডের একখানা টেনে নিয়ে দোয়াতে কলম ডুবিয়ে পরিপাটি করে লিখে ফেলে সত্য। কর, খল, ঘট ইত্যাদি লিখে অদৃশ্যের উদ্দেশ্যে আর একটা প্রণাম ঠুকে বলে, আরো কত লিখতে পারি। বিস্ময়ের ঘোর কাটতে কিছুক্ষণ লাগে। পুণ্যির চাইতে নেরুই বেশি বিস্ময়াহত। যে দুরূহ কর্মের চেষ্টায় তার ঘাম ছুটে যায়, এত অনায়াস লীলায় সেটা করে ফেলে সত্য। তাছাড়া কেমন করে? মা সরস্বতী কি সহসা ওর উপর ভর করেছেন, যেমন নাকি শুনতে পাওয়া যায় কবি কালিদাসের উপর করেছিলেন? লেখা শব্দ কটির উপর চোখ রেখে ঝিম হয়ে তাকিয়ে থাকে নেরু। আর পুণ্যি স্পর্শ বাঁচিয়ে তালপাতাখানার উপর ঝুঁকে পড়ে বিস্ফারিত নেত্রে বলে, কোত্থেকে শিখলি রে সত্য? কে শেখালে? শেখাতে আবার কার দায় পড়েছে? আমি নিজে নিজেই শিখেছি, দেখে দেখে। নিজে নিজেই শিখেছিস? দেখে দেখে না তো কি? দোত কলম পেলি কোথা? দোত কলম কে দিচ্ছে? সত্য ঝোঁকের মাথায় তার গোপন কথাটি প্রকাশ করে বসে। বটপাতার ঠুলি গড়ে তার মধ্যে পুঁই মেটুলির রস গুলে কালির মতন করি। তাজ্জব বনে যাওয়া দুটো প্রাণী ক্ষীণ কণ্ঠে বলে, আর পাত কলম? তোরা আর হাঁ করা কথা কোষনে বাপু। পৃথিবীর তাল গাছ কি কেউ সিঁদুকে বন্ধ করে রেখেছে, না আকিঞ্চন করে খুঁজলে সরকাটি মেলে না? গিন্নির মতন মুখ করে ঝংকার দিয়ে ওঠে সত্য। এতক্ষণে বুঝি হদিশ পায় পুণ্যি। তা সেও গিন্নিদের মতো গালে হাত দিয়ে বলে, তাহলে তুই নুকিয়ে মক্স করিস? ধন্যি বাবা, কাউকে টেট্টি পেতে দিস না, কখন হাত পাকাস। সত্য রহস্যের হাসিতে মুখ রঞ্জিত করে বলে, যখন তোরা থাকিস না। কিন্তু সত্য? পুণ্যি চিন্তিত স্বরে বলে, খেয়াল করে তো করেছিস, দেখে আহ্লাদও হচ্ছে, কিন্তু হাজার হোক মেয়ে মানুষ, এতে তোর পাপ হবে না? কেন পাপ হবে কেন? সত্য সহসা উদ্দীপ্ত তেজের সঙ্গে বলে ওঠে, মেয়ে মানুষরা যে রাত দিন ঝগড়া কোঁদল করছে, যাকে তাকে গালমন্দ সাপমন্নি করছে, তাতে পাপ হয় না, আর বিদ্যে শিখলে পাপ হবে? বলি স্বয়ং মা সরস্বতী নিজে মেয়ে মানুষ নয়? সকল শাস্ত্রের 60 শাস্ত্র 4 বেদ মা সরস্বতীর হাতে থাকে না? নেরুর আর বাক্যস্ফূর্তি নেই। এত বড় অকাট্য যুক্তির সামনে পড়ে গিয়ে যেন বিরাট একটা দৃষ্টির দরজা খুলে যায় তার চোখের সামনে। সত্যিই তো বটে, মা সরস্বতীটি স্বয়ং নিজেই তো মেয়ে মানুষ। এত বড় স্পষ্ট সত্য কি করে এতদিন তার দৃষ্টির বাইরে ছিল? আর এই সত্যবতীটাই বা কেমন করে উদ্ঘাটন করে ফেলেছে সেই সবাইয়ের ভুলে থাকা অথচ পরম স্পষ্ট কথাটাকে? নিপুণ্যি, ঘাটে যায় চ। আলোচনায় ইতি টেনে দিয়ে উঠে পড়ে সত্যবতী। আর দেরি করলে গিন্নিরা ভাত গেলবার জন্য হাঁক পারবে, ভালো করে চানই হবে না। কথাটা মিথ্যে নয়। জলে পড়লে সহজে আশ মিটতে চায় না এদের। সাঁতার দিতে দিতে হাঁপিয়ে না পড়া পর্যন্ত ভালো করে চান হয় না। চ বলে উঠে পড়ে পুণ্যি। কিন্তু নেরুর সঙ্গে চোখে চোখে একটা ইশারা হয়ে যায় তার। কিন্তু না, অসৎ অভিপ্রায় ছিল না তাদের, বলে দেওয়ার মনোভাবও ছিল না আর। সত্যর গুণপনা সমাজে প্রকাশ করে সকলকে চমৎকৃত করে দেওয়াই উদ্দেশ্য ছিল। সত্য যে তাদেরই একজন, সত্যর মহিমায় তো তাদেরই মহিমা। কিন্তু সৎ অভিপ্রায়ের ফল কি সবসময় সুস্বাদু হয়? হয় না। সেটাই আরেকবার প্রমাণিত হয়ে গেল নেরুর সত্যোদ্ঘাটনে। হুলস্থুল পড়ে গেল অন্দর বাড়িতে। প্রচ্ছন্ন বইতে লাগলো রামকালীর মেয়েকে আশকারা দেওয়ার সমালোচনা, আর প্রত্যক্ষ ছিচিৎকার পড়তে লাগলো সত্যর বুকের পাটার। ওকে ভেবেছে শ্বশুর ঘর করতে হবে না, ওকে করতে হবেও না, শিবজায়া তীক্ষ্ণ কণ্ঠে বলে।
শ্বশুররা টের পেলে উদ্দেশ্যে হাত জোর করে ত্যাগ করবে ও বউকে। মোক্ষদা বললেন, হারামজাদি যখন জটার নামে ছড়া বেঁধেছিল তখনই সন্দেহ হয়েছিল আমার, এখন বুঝছি। রাসুর মা কোনোদিনই কোনো কথায় বড় থাকে না, কাজের পাহাড় নিয়েই কাটায় সারাদিন। কিন্তু আজকের এই অপরাধের আবিষ্কর্তা নাকি স্বয়ং তার পুত্ররত্ন, তাই বোধ করি কিছুটা দাবি অনুভব করে কথা বলার। আস্তে আস্তে বলে, একে তো ঘরের একটা বউ, যা নয় তাই কেলেঙ্কারি করে গালে মুখে চুনকালি দিয়ে জন্মের শোধ লোকের কাছে হেউ করে রেখে গেল, আবার ঘরের মেয়েরাও যদি যা ইচ্ছে তাই করতে থাকে। কথা শেষ করে না রাসুর মা, শুধু দুটো পাদকই যে একই গর্হিতের পর্যায়ে পড়ে সেইটুকুই ইশারা দেয়। কাঠ হয়ে তাকিয়ে থাকে ভুবনেশ্বরী, শুধু কাশীশ্বরী নীরব, তার আর মুখ নেই। সমালোচনার উদ্দামতা কিছুটা স্তিমিত হলে দিনতারিণী প্রায় মিনতির ভঙ্গিতে বলেন, যাকগে বাবা, ওই নিয়ে আর বেশি কথা কথিতে কাজ নেই সেজ ঠাকুরজি। প্রবাদে বলে, কথা কানে হাঁটে। কোন সূত্রে কার দ্বারা চালিত হয়ে কুটুমবাড়ির কানে উঠবে, হয়তো সেই নিয়ে কি বিপত্তি বাঁধবে কে বলতে পারে। একে তো দিনতারিণীও কথায় একটা অকল্পিত সম্ভাবনা উজ্জ্ব রেখে টেনে ছেড়ে দেন। কাশীশ্বরীর সামনে আট শঙ্করীর কথা স্পষ্ট করে তোলেন না, তবু মোক্ষদা উচ্চ চিৎকারে ভবিষ্যৎবাণী করতে ছাড়েন না। সে তুমি যতই সাবধান হও বড় বউ, আমি একবারই বলে দিচ্ছি, ওমের কপালে অশেষ দুঃখ আছে। আজ নয় তুমি আমি চেপে গেলাম, কিন্তু ওকে নিয়ে যারা ঘর করবে তাদের কি আর গুণ বুঝতে বাকি থাকবে? হবে না তো কি? বাপে শাসন না করলে কি আর বেয়ারা মেয়ে ছেলে শায়েস্তা হয়? দিনতারিণী অকুলের কুল হিসেবে ম্রিয়মান ভাবে বললেন, তা তুমি না হয় রামকালীকে বুঝিয়ে বলো। রক্ষে করো বড় বউ, আমি আর হেয় হতে চাই না। আমি লাগাতে যাব আর তিনি মেয়েকে শাসন তো দূরের কথা, উল্টে আরো আশকারা দেবেন। অগত্যাই দিশেহারা দিনতারিণী ভুবনেশ্বরীর প্রতি দৃষ্টি ক্ষেপণ করেন। তা তুমিও তো সময়ান্তরে যখন তার মন মেজাজ ঠান্ডা দেখবে একটু বুঝিয়ে বলতে পারো মেজ বৌমা। সত্যিই যে মেয়ে তোমার স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, পরের ঘরে পাঠাতে হবে তো। ভুবনেশ্বরী অবশ্য এ কথার কোনো উত্তর দেয় না, দেওয়া সম্ভব নয় তার পক্ষে। যদিও তার মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু গুরুজনের সমক্ষে স্বামী সম্পর্কে উল্লেখে যে যার পরনায় লজ্জাজনক। ভুবনেশ্বরী যে রামকালীর সঙ্গে কথা কয়, এত বড় লজ্জার কথাটা শাশুড়ি এই লোক সমাজে প্রকাশই বা করে বসলেন কেন? ছি ছি। লজ্জা প্রতিকারের আর কিছু না দেখে মাথার ঘোমটাটায় আরো খানিকটা বাড়িয়ে দিয়ে মাথা হেঁট করে ভুবনেশ্বরী। তা মাথাটার ভুবনেশ্বরী উঁচু করতে পায় কখন? স্বামীকেও যে তার বড় ভয়, তবু বড্ডই চিন্তাগ্রস্ত হচ্ছে সে মেয়ের ভবিষ্যৎ ভেবে। অহরহ সকলেই যে বলছে ও মেয়ে শ্বশুর ঘর করতে পারবে না। আসামি এক, বিচারকও এক, শুধু কাঠগড়া আর অভিযোক্তা আলাদা। তবে আসামিকে প্রথমেই হাজির করে না ভুবনেশ্বরী, তাকে শাসিয়ে রেখে এসে অনেক কৌশলে ভয়ানক একটা দুঃসাহসিক চেষ্টায় দিনের বেলা একবার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ করে ফেলে সে। রামকালী যখন মধ্যাহ্ন বিশ্রাম করছেন, সেই সময় কাছে এসে ঘোমটা দিয়ে দাঁড়ায়। রামকালী ঈষৎ আশ্চর্য হয়ে বলেন, কিছু বলবে? স্বামীর স্নেহকোমল সুরে সহসা চোখে জল এসে যায় ভুবনেশ্বরীর। উত্তর দিতে পারে না, শুধু ঘোমটাটা একটু কমায়। কি হলো? রামকালী মৃদু কৌতুকে বলে, বাপের বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে? না। ভুবনেশ্বরী মাথা নেড়ে বাষ্পরুদ্ধ স্বরে বলে, বলছি সত্যর কথা। সত্যর কথা? কেন? আরেকটু হাসেন রামকালী। আবার কি মহা অপরাধ করে বসলো সে? করছেই তো সব সময়। অভিমানের আবেগে কথায় জোর আসে ভুবনেশ্বরী। তুমি তো সবই হেসে ওরাও, কথা শুনতে হয় আমাকে। বাজে কথা গায়ে মাখতে নেই মেজ বউ। বাজে? মেয়ে কি করেছে শুনলে আর? কি করেছে? লিখেছে। লিখেছে?
লিখেছে কি? তা জানি না। নেরুর তালপাতে কি সব বইয়ের কথা লিখেছে, আবার নাকি আস্পর্ধা করে বলেছে আরো অনেক লিখতে পারে। বুকের পাটা কত, বাগান থেকে তালপাতা কুড়িয়ে শর্টকাটি জোগাড় করে পুঁই মেটুলির রস দিয়ে লেখা শিখেছে। এরপর রামকালী চমৎকৃত না হয়ে পারেন না, বলেন, তাই নাকি? গুরুমশাইটি কে? নেরুই নাকি? নেরু? নেরু বলেছে 7 জন্ম চেষ্টা করলেও নাকি অমন হরফ সে লিখতে পারবে না। বটে? কই, তাকে একবার ডাকো তো দেখি। আসামি পাশের ঘরেই অবস্থান করছে। ভুবনেশ্বরী তাকে চোখ রাঙিয়ে বসিয়ে রেখে এসেছে। স্বামীকে যে খুব বেশি দুশ্চিন্ত করতে পেরেছে ভুবনেশ্বরীর, এমন ভরসা হয় না। শাস্তির মাত্রা কি আর তেমন গুরু হবে? অথচ লঘু শাস্তিতে কাজ হবে বলে মনে হয় না, কারণ সত্যর ভাব যথারীতি অনমনীয়। তাই স্বামীকে একটু তাতিয়ে তোলবার আশায় বলে, ডাকছি, বেশ ভালো করে শাসন করে দিও। শুধু যে আস্পর্ধার কাজ করেছে তাও তো নয়, আলাদ পালাদ কত সব তক্ক করেছে। কলকাতায় নাকি অনেক মেয়ে মানুষ আজকাল লেখাপড়া শিখছে, তাদের তো কই চোখ কানা হচ্ছে না। বিদ্যের দেবী মা সরস্বতী তো নিজে মেয়ে মানুষ। এই সব বাচালতা তুমি একটু উচিত শিক্ষা দিয়ে বকবে মেয়েকে, বুঝলে? শেষাংশে মিনতি ঝরে পড়ে ভুবনেশ্বরীর কণ্ঠে। সরে গিয়ে পাশের ঘর থেকে ইশারায় ডাকে মেয়েকে। স্বামীর সামনে তো আর গলা খুলতে পারে না। সত্য এসে হেঁট মুন্ডে দাঁড়ায়। কাঠকড়ায় এসে দাঁড়াবার সময় এটাই পদ্ধতি সত্যর। উত্তরদানকালে মুখ তোলে। রামকালী প্রথমটায় একটুও অন্তত ধমক দেবেন এ আশা ছিল ভুবনেশ্বরী, কিন্তু তিনি তাকে হতাশ করলেন। ভাবলে শূন্য কণ্ঠে সহজভাবে বললেন, তুমি নাকি লিখতে শিখেছ? মুখটা অবশ্য একটু পাংশু হলো সত্যবতী। কই, কি লিখেছ দেখি? অস্ফুটে যা উত্তর দেয় সত্য, তার অর্থ এই, অপরাধের পর অপরাধের সেই চিহ্ন সম্পর্কে সে ওয়াকিবহাল নয়, নেরু জানে। আচ্ছা, ঠিক আছে, আবার লিখতে পারো? সত্যবতী মুখ তুলে তাকায়। কই, বাপের চোখে তো রুদ্ররশ্মির চিহ্ন নেই, তবে বোধ হয় তেমন রাগ করেননি। তাই এবার সম্মতিসূচক ঘাড় নাড়ে সত্য। আচ্ছা কই, লেখো দেখি। হাত বাড়িয়ে চৌকির পাশে অবস্থিত জল চৌকিতে রক্ষিত দোয়াত কদম ও খসখসে একখানা বালির কাগজ টেনে নেন রামকালী। বলেন, লেখো, যা শিখেছ লেখো। এ কি, এ যে হিতে বিপরীত! ধমক চুলোয় যাক, মেয়ের হাতে আবার কাগজ কলম তুলে দিচ্ছেন রামকালী। ভুবনেশ্বরী কি ডুকরে কেঁদে উঠবে, না নিষ্পন্দ চিত্তে অপেক্ষা করবে নাটকের শেষ দৃশ্যের জন্য? অবশ্য এমনও হতে পারে যাচাই করে দেখছেন নেরুর কথার সত্যতা। সত্যি আগাগোড়া ব্যাপারটা নেরুর চালাকিও তো হতে পারে, কিন্তু তাই কি? হতচ্ছাড়া মেয়ে তা অস্বীকারও তো করছে না। ততক্ষণে সত্য ঘাড় গুঁজে 2-3টি শব্দ লিখে ফেলেছে। অবশ্য তালপাতার নিয়মে অধিক জোর প্রয়োগে কাগজ কাত্রে সামান্য সামান্য ক্ষতের সৃষ্টি হলো, কিন্তু লেখা হলো। রামকালী সেটা ঘুরিয়ে ফিরিয়ে বার কয়েক দেখে কোনো মন্তব্য না করে শান্তভাবে বলেন, কলকাতায় অনেক মেয়ে লেখাপড়া করছে, এ কথা তোমায় কে বলল? ছোট মামি। তাই নাকি? তিনি কোথা থেকে? ও, তিনি যে কলকাতারই মেয়ে, তাই না? এই উদ্দেশ্যটা ভুবনেশ্বরীকে। কিন্তু ভুবনেশ্বরী তো আর অত বড় মেয়ের সামনে গলা খুলে কথা বলতে পারেন না। ঘাড় কাত করে সায় দেয়। তা তিনি জানেন লেখাপড়া, তোমার মামি? একটু একটু জানেন, বেশি করে কবে আর শিখতে পেল বেচারা। শুধু বলছিল একজন মেম নাকি দিশি স্কুল খুলেছে, আর একজন সাহেব বিলিতি স্কুল খুলে দিয়েছে, কলকাতার মেয়েরা আর মুখ্য থাকবে না। মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি? তারা কি নায়েব গোমস্তা হবে? সকৌতুক হাস্যে মেয়েকে প্রশ্ন করেন রামকালী। এবার সত্যবতীর তেজের পালা। সব সইতে পারে সে, সইতে পারে না ব্যঙ্গ। নায়েব গোমস্তা হতে যাবে কেন? লেখাপড়া শিখে নিজে নিজে রামায়ণ মহাভারত পুরাণ বইটাই পড়তে পারে তো।
কবে কতক ঠাকুর কোথায় পড়বেন বলে অপেক্ষা করে থাকতে হয় না। মেয়ের এই ক্রুদ্ধ মূর্তি আর সগর্ব উক্তি কি রামকালীর খুশির খোরাক হয়? তাই আরো একটু উত্তপ্ত করতে চান তাকে। তা মেয়ে মানুষের এত বেদপুরাণ জানবার দরকারই বা কি? এবার সত্যবতী স্থান পাত্র বিস্তৃত হয়ে নিজ মূর্তি ধরে। এত যদি না দরকারের কথা, তো মেয়ে মানুষের জন্মাবারই বা দরকার কি? তাই বলো তো বাবা, শুনি একবার। মেয়ের এই দুঃসাহসে ভুবনেশ্বরীর বুক থরথর করে। অত বড় মানুষটার মুখে মুখে এতখানি চোপা! হবে না, হবে না, হেমের কখনো শ্বশুর বাড়ি ঘর করা হবে না। কিন্তু ভুবনেশ্বরীকে চমকে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী, বেশ সশব্দেই। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি লেখাপড়া শিখতে চাও? চাই তো, পাচ্ছি কোথায়? ধরো যদি পাও, তাহলে রাত দিন লেখাপড়া করব। অতটা করতে হবে না, নিয়ম করে কিছুক্ষণ পড়লেই হবে। কাল থেকে দুপুরবেলা এই সময় আমার কাছে পড়বে। পড়বে? ভুবনেশ্বরী আর কথা না বলে পারে না। হ্যাঁ, পড়বে, লিখবে, পুইমেটুলির কালি দিয়ে নয়, সত্যিকার দোয়াত কলমই দেব ওকে। বাবা! সত্যর মুখ দিয়ে মাত্র এই দুটি অক্ষর সম্বলিত শব্দটাই বেরোয়, আর ভুবনেশ্বরীর দুচোখে শ্রাবণ নামে। বসেছে কাব্যপাঠের আসর, ঋতুরঙ্ক কাব্য। বর্ষাখণ্ড শেষ করে প্রকৃতি দেবী সবে মাত্র শরৎখণ্ডর মলাটখানি খুলে ধরেছেন। এখনো তার ভিতরের শ্লোক পড়তে বাকি। এখনো কাশের বনে বনে শুরু হয়নি শ্বেত চামরের ব্যঞ্জনারতি। শুধু ভোরের বাতাসে লেগেছে অকারণ পুলকের স্পন্দন। শুধু আকাশের নীল দর্পণের স্বচ্ছতা, পাখিদের শীষে উল্লাসের তীক্ষ্ণতা। দেবী অনন্তকাল ধরে একই কাব্য আবৃত্তি করে চলেছেন। শেষ লাইনের পরই আবার কোরাট লাইন। তবু সে কাব্য পুরনো হয়ে যায়নি, পুরনো হয়ে যায় না। অনন্তকালের মানুষের কাছে বয়ে নিয়ে আসে আশার বাণী, প্রত্যাশার স্বপ্ন, উৎসাহের সুর। উৎসাহের জোয়ার লেগেছে বাংলার গ্রামে গ্রামে, প্রতীক্ষার উৎসাহ। মা দুর্গা আসছেন, আসছেন বাপের বাড়ি, কৈলাস থেকে মর্তলোকে। এ কথা গল্প কথা নয়, বাংলার অন্তরের সত্য বিশ্বাসের কথা। বৎসরান্তে মা মাতৃরূপে আর কন্যারূপের সমন্বয় সাধন করে নেমে আসেন মাটি মায়ের কোলে। এসে মায়ের কাছে সুখ দুঃখের কথা কন, বিদায়কালে চোখের জল ফেলেন। এ কথা কি অবিশ্বাসের? দেবতার সঙ্গে আত্মীয়তার বন্ধন পাতিয়ে দেবতাকে ঘরের লোক করে নিয়েই তো বাঙালির ঘরকন্যা। তাই তারা শিবের বিয়ে দেয়, ইতু মনসার সাধ দেয়, ভাদুকে সোহাগ করে, আর পার্বতীকে পতিগৃহে চোখের জলে বুক ভাসায়। আর সবাই তবু দেবদেবী। উমা যে একেবারে ঘরের মেয়ে। মহিমায় তার সহস্র নাম থাক, আসল নাম যে সেই উমা নামটি। শরৎ পড়তেই ভিখারি বৈষ্ণবরা সেই কথা স্মরণ করিয়ে দিয়ে যায় খঞ্জনির তালে তালে। আইমা উমা শশী, নিরক্ষী মুখ শশী, দিবানিশি আছি আশার আশায়। হয়তো একটি গ্রামে একটিমাত্র ভাগ্যবানের বাড়িতেই কন্যারূপিণী জগন্মাতার পদার্পণ ঘটবে, কিন্তু গ্রামের প্রতিটি ঘরের অন্তর্বীণায় বাজছে আগমনীর সুর। এবার আশ্বিনের প্রথম দিকে পুজো, তাই ভাদ্র পড়তে পড়তেই সাজো সাজো রব। সংসারের নিত্য রান্না খাওয়া বাদে অন্য সব কিছুতেই যে করা চায় মাস খানেকের মতো আয়োজন। পুজোর মাসে তো আর কেউ মুড়ি ভাজবে না, চিড়ে কুটবে না, মুরকি মাখবে না, পকান্ন রাঁধবে না, মেটে ঘরের দেওয়াল নিকোবে না। এমনকি সলতে পাকানো, সুপারি কাটা, নারকেল কাঠি চাঁচা সবই সেরে রাখতে হবে দেবীপক্ষ পড়ার আগে। কোজাগরির পর আবার এসব কাজে হাত, আবার কাঁথায় ফোঁড় তোলা,
আর তার সঙ্গে সত্য বিগত উৎসবের স্মৃতিরও মন্থন। ভাদ্র মাসে শুধু যে আগমনের প্রস্তুতি তাও তো নয়, বর্ষার পর যে অনেক কাজ এসে জোটে গেরস্তর মেয়েদের। স্যাঁতসেঁতে বিছানা কাঁথা, তোরঙ্গে তোলা কাপড় চাদর, ভাঁড়ারের সম্বৎসরের মজুদ বড়ি আচার মশলা পাতি ডাল কড়াই সব কিছুকে টেনে টেনে ভাদরে রোদ খাওয়ানো তো কম কাজ নয়। ভুবনেশ্বরীর মা নেই, ভাজেরাই সংসারের গিন্নি। কদিন থেকে দুপুর ভোর এই কর্মকাণ্ড নিয়ে হিমশিম খাচ্ছে তারা। আজ পড়েছে নাড়ু নিয়ে, হাঁড়ি ভর্তি নাড়ু। নারকেলের নাড়ু করে মাচায় তুলে রাখতে পারলে মাসখানেকের মতো জলপানের দায়ে নিশ্চিন্তি। আর পুজোর মাসে ছেলেপুলের হাতে দুটো ভালো মন্দ দিতেও হয়। ভুবনেশ্বরীর বড় ভাজ নিভাননী জোর হাতে নারকেল কুটছিল, আর ছোট ভাজ সুকুমারী জাঁতা ঘুরিয়ে মুখ ভাঙছিল। হঠাৎ উঠানের দরজার শিকল নড়ে উঠল। এই দেখো, কাজের গুরু কামাই। নিভাননী নিচু গলায় বলে, কে আবার এখন বেড়াতে এলো কাজ পণ্ড করতে? নে ছোট বউ, ওঠ, দৌড় খোল। সুকুমারীর অবশ্য মনোভাবটা ঠিক বড় জায়ের সমর্থক নয়। একঘেয়ে কাজ করতে করতে বাইরের হাওয়া একটু ভালোই লাগে তার। নিভাননী যদি একটু গল্পগাছা করতে জানে, মুখ বুঝে খালি কাজ আর কাজ। দরজা খুলেই সুকুমারী উল্লাসধ্বনি করে ওঠে, ও মা, কি আশ্চর্য! পূবের সূর্যি কি পশ্চিমে উঠেছে আজ? না যার মুখ কখনো দেখিনি তার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। এহেন সংলাপে নিভাননীরও বেজার মুখ কৌতূহলে সরস হয়। সে মুখ বাড়িয়ে বলে, কে এলো গো? কার সঙ্গে এত রসের কথা? এই যে ডুমুরের ফুল ঠাকুরজি। বলে সুকুমারী তাড়াতাড়ি ননদের পা ধোবার জল আনতে ছোটে। ভুবনেশ্বরী মুখের ঘোমটা নামিয়ে দাওয়ায় বসে পড়ে ধুলো পা ঝুলিয়ে। ভাদ্রের কড়া রোদে তার ফর্সা মুখটা লাল টকটকে হয়ে উঠেছে। ঘোমটা দেওয়ার দরুন চুলের গোড়ায় আর গলার খাঁজে ঘাম গড়াচ্ছে। এমন করে ভরা রোদে হেঁটে আসা ভুবনেশ্বরীর পক্ষে সত্যি অভাবনীয় ঘটনা। একে তো আশাই তার কম, তাছাড়া যদি আশার বাসনা প্রকাশ করে পালকি করে পাঠিয়ে দেন রামকালী। যদিও এর জন্যে বাড়ির আর 5 জন ঠেস টিটকিরি দিতে ছাড়ে না। পাড়ার সমবয়সী বউরা বলে বাদশার বেগম, তবু রামকালীর নির্দেশ মেনে চলতেই হয়। কিন্তু আজ ব্যাপারটা কি? পা ধোবার জল আর গামছা এগিয়ে দিয়ে একখানা ঝালর বসানো হাত পাখা নিয়ে ননদকে বাতাস করতে থাকে সুকুমারী। একে তো গুরুজন, তাই আবার বড় ঘরের ঘরণী। কার সঙ্গে এলে? নিভাননী প্রশ্ন করে। ভুবনেশ্বরী সে কথার উত্তরের আগেই বলে ওঠে, পাখায় ঝালর বসিয়েছে কে গো? কে আবার? ছোট গিন্নি। নিভাননী অগ্রাহ্যে মুখ বাঁকিয়ে বলে, রাত দিন যিনি সংসারের সভ্যতাতে বাহার কাটছেন। সুকুমারীর মুখটা চুন হয়ে যায়। ভুবনেশ্বরী তাড়াতাড়ি বলে, তা বাহার কাটা তো ভালোই, কেমন খাসা দেখাচ্ছে। ওকে। নিভাননী আরেকবার মুখ বাঁকায়, এখনো অবধি তো গায়ে দোয়াতে শিখলো না, কুলো পাচড়াতে পারলো না। ঢেকিশালে গিয়ে যার অঙ্গ, যদি দেখো তো বুঝবে। না পারে পাট দিতে, না পারে হাত পাতে নড়ে দিতে। পাড়া পড়শিকে তোয়াজ করে ডেকে এনে কাজ উদ্ধার করতে হয়। আসল কাজ চুলোয় দিয়ে ভাঁড়ারের হাড়ি কলসির গায়ে চিত্তির কেটে, শিকের দড়িতে কড়ির থোপনা গেথে আর পাখার ঘাড়ে শালুর ঝালুর ঝুলিয়ে গেরস্তর স্বর্গের সিঁড়ি হবে। ভুবনেশ্বরী দেখে হিতে বিপরীত। এই সূত্র ধরে নিভাননী আরো কোথায় গিয়ে পৌঁছবে কে জানে। তাহলে তো আসল কাজই মাটি। ছোট ভাজকে আজ তার দরকার। তবু ভুবনেশ্বরী আবার একটা ভুলচালি করে বসে। এই জন্যেই যে নিচুতলাদের নিন্দাবাদ করে উপরওয়ালাদের প্রসন্ন রাখার যে চিরন্তন কৌশল, সে কৌশলটা তার ভালো আয়ত্তে নেই বলে। নিজের বাড়িতে তো সে ভয়ে সে কথাই কয় না সহজে। দেখে ঘোমটা আর নীরবতা অনেক বিপদের রক্ষক। কিন্তু এটা নাকি ভুবনেশ্বরীর বাপের বাড়ি, তাই সাহসে ভর করে বলে বসে, কেন বাপু, এই তো বেশ ডাল ভাঙছে, মুড়ি ভাজতেও পারে। অত বড় একখানা শহরের মেয়ে আর কত পারবে? তা বটে,
নিভাননী একটি উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, শহর কখনো চোখে দেখিনি, তার মর্মও জানি নে। ঘর সংসারই বুঝি, আর বুঝি মেয়ে মানুষের সেখানে হেরে গেলে লজ্জায় মাথা কাটা যায়। বসো একটু, গুড়ের পানা করে আনি। রোদে এসেছো? রোদের সময় ঘরে কিছু না থাক, আখের গুড় জলে গুলে তাতে পাতিলেবুর রস মিশিয়ে খাবার রেওয়াজ এদিকে আছে। নিভাননের মগজে সেই সহজটাই আসে, কিন্তু সুকুমারীর ওই গুড়ের পানা জিনিসটায় বিষম বিতৃষ্ণা। তাই সে বড়জায়ের ওপর কথা কওয়ারূপ অসমসাহসিক কাজটাও করে বসে ননদের প্রতি সমীহে। সসংকোচে বলে ফেলে, কেন দিদি, মিছরি নারকেল গাছের ডাব তো পাড়ানো রয়েছে ঘরে। রয়েছে সেটা নিভাননের মনে ছিল না, কিন্তু মনে পড়িয়ে দেওয়ায় অপদস্থের এক শেষ হয়ে যায় সে। কে জানে ননদ মনে করল কিনা, ইচ্ছে করে ডাবের কথাটা বিস্তৃত হয়েছে সে। এই ছোট বউটা দেখতে ভালো মানুষ হলে কি হবে, টিপে ডান। কিন্তু এক্ষেত্রে নিভাননীকে মনের রাগ মনে চেপে হাসতেই হয়, হেসে বলতেই হয়, ওই দেখো, ভাগ্যিস মনে করলি ছোট বউ, আমার অমনিতর ভুলো মনি হয়েছে আজকাল, বুঝলি ঠাকুরজি। ঠাকুর জামের কাছ থেকে এবার একটা স্মৃতিশক্তির ওষুধ খেতে হবে। যা তবে ছোট বউ, দুটো ডাব কেটে আনকে। আহা, কেন ব্যস্ত হচ্ছ বড় বউ? ভুবনেশ্বরী অকারণে গলা নামিয়ে বলে, আমি এসেছি বিশেষ একটা দরকারে পড়ে, এখুনি চলে যেতে হবে। ও মা, শোনো কথা, এখুনি চলে যেতে হবে কি গো? কি এমন বিশেষ দরকার পড়লো? এলেই বা কার সঙ্গে, যাবেই বা কার সঙ্গে? একা নাকি? একা? ভুবনেশ্বরী হেসে ওঠে, সে আর এ কাঠামোই হবে না। এসেছি পিসশাশুড়ির সঙ্গে, দূর থেকে আমাকে ছেড়ে দিয়ে গেলেন, আবার ফিরতি মুখে ডেকে নিয়ে যাবেন। চুপিসারে চলে এসেছি, ঘরে কেউ জানে না। ঠাকুর জামাই? নিভাননী রহস্যের হাসি হাসে। ভুবনেশ্বরী নিভাননের ঠাকুর জামাইয়ের প্রসঙ্গে মাথার কাপড়টা একটু টেনে বলে, তিনি তো ভিন গায়ে গেছেন রোগী দেখতে, নইলে আর এত বুকের পাটা। নিতান্ত কারে পড়ে আসা। পিসশাশুড়ি সইয়ের বাড়ি আসছেন শুনে খুব কাকুতি করে বললাম ওই পথ দিয়েই তো যাব পিসিমা। তা সেদিকে ভালো আছে মানুষটা, কেউ স্মরণ নিলে তাকে বুক দিয়ে আগলান। তা কাজটা কি? এবার ভুবনেশ্বরী থতমত খায়। কাজটা কি সেটা নিভাননীর সামনে বলা সঙ্গত কিনা এতক্ষণে খেয়াল হয়। আসলে এসেছে সে সুকুমারীর কাছে একখণ্ড লেখা কাগজ নিয়ে, যে কাগজের হিজিবিজি রেখাগুলো এক দুর্বোধ্য ভ্রুকুটি হেনে তার দিকে ক্রমাগত তাকিয়ে আছে আজ কদিন থেকে। সত্যবতীর লেখা একখণ্ড কাগজ। জিনিসটা ভুবনেশ্বরীকে বড়ই ভাবিয়ে তুলেছে। ঘরের কোণে ঘাড় গুঁজে লিখছিল সত্যবতী। হঠাৎ বুঝি পুজোর দালানে কুমোর এলো এই বার্তা পেয়ে ছুটে চলে গিয়েছিল নেরু, পুন্নি আর আরো কুচোকাচাদের সঙ্গে, কাগজখানা চৌকিতে পাতা শীতল পাটির তলায় গুঁজে রেখে। ভুবনেশ্বরী কৌতূহল পরবশ হয়ে পাটিটি ঈষৎ উঁচু করে তুলে দেখতে গিয়েছিল কেমন আখর সত্যর হাতের, কিন্তু দেখতে গিয়ে স্তম্ভিত হয়ে গেল। গোটা গোটা আখরে ঠিক পয়রের ছাদে এ কি লিখছিল সত্য? নকল করছিল? কিন্তু নকল করবে যদি, তোর সামনে বই খোলা ছিল কই? সর্বনেশে মেয়ে নিজেই পয় বাঁধছে নাকি? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ভুবনেশ্বরীর, কিন্তু কাকে দেখিয়ে রহস্যের মীমাংসা হবে? রামকালীকে তার বড় ভয়। রাসুকে বলতে গেলে 5 কান হবার সম্ভাবনা। তাছাড়া বাড়িতে আর যাঁরা লিখন পঠন ক্ষম, সকলেই তো ভুবনেশ্বরীর শ্বশুর ভাসুর। ভেবে আর কুলকিনারা পাচ্ছিল না বেচারা। তারপর সহসাই মনে পড়ল সুকুমারীর কথা। সুকুমারী পড়তে জানে। বামালটা সরিয়ে ফেলে সুকুমারীর কাছে আসার তাল খুঁজছিল সে 2-3 দিন থেকে। আর চোখে দেখেছে সত্য কখনো এক সময় শেতল পাটি উল্টে লণ্ডভণ্ড করে খোঁজাখুঁজি করেছে, আবার ধুত্তর বলে নতুন কাগজ নিয়ে বসেছে। সে কাগজে আর কোন রহস্যের রেখা এঁকেছে সত্য, সে কথা ভুবনেশ্বরীর অজ্ঞাত। জিজ্ঞেস করতে গেলে সত্য মারমুখী হয়। বাড়ির লোকের জ্বালায় যে এক দণ্ড নিরিবিলিতে বসবার জো নেই তার,
একথা স্পষ্ট গলায় ঘোষণা করতে বাধে না সত্যবতী। অতএব এই টুকরোটুকুই ভরসা। ঘাড় গুঁজে কি এত লেখে সে জানবার জন্য মায়ের মন নানা কারণেই ব্যাকুল হয়। ব্যাকুল হয় কৌতূহলে, ব্যাকুল হয় আশঙ্কায়। সত্যকে যে শ্বশুরবাড়ি যেতে হবে। হায়, সত্য যদি ভুবনেশ্বরীর মেয়ে না হয়ে ছেলে হতো, বাপের উপযুক্তই হতো। কিন্তু ভুবনেশ্বরীর কপালে এক তরকারি নুনে বিষ, একটা সন্তান, তা মেয়ে। কি গো ঠাকুরজি, বাপ কি অক্কি নেই কেন? নিভাননী অবাক হয়। এত কুণ্ঠা কিসের? গরিব ননদ নয় যে আশঙ্কা করবে ধার চাইতে এসেছে ভাজের কাছে। আর চেপে রাখা চলে না, ঢোক গিলে বলতেই হয় ভুবনেশ্বরীকে, এসেছিলাম ছোট বউয়ের কাছে, একটা কাগজ পড়ানোর দরকার ছিল। কাগজ? নিভাননী আকাশ থেকে পড়ে। কাগজ কিসের? কোনো পাট্টা কোবালা নাকি? না না, ওমা, সে কি, সেসব আমি কোথায় পাবো? একটু চিঠির মতন। চিঠির মতন? সেটা আবার কি বস্তু ঠাকুরজি? আর সে পড়ানোর লোক তোমার বাড়িহাটকে একটা পুরুষ বেটা ছেলে কাউকে পেলে না? সাতপাড়া ডিঙিয়ে একটা মেয়ে মাগির কাছে পড়াতে এলে? কিছু গোপন বুঝি? সুকুমারী গিয়েছে ডাব কাটতে। ভুবনেশ্বরী অসহায়ভাবে একবার এদিক ওদিক তাকিয়ে সহসাই দ্বিধা ঝেড়ে ফেলে বলে, কি যে বলো বড় বউ, গোপন আবার কি? এই সত্তর একটু লেখা। বলি, অষ্টপ্রহর কি যে এত লেখে বসে বসে, দেখি তো, বাড়িতে কাউকে দেখালে রসাতল করবে তুমি। নিভাননীর কানে আসতে বাকি ছিল না সত্য লেখাপড়া করছে। তবু অজ্ঞের ভানে বলে, বলো কি ঠাকুরজি, সত্য কি তার ছোট মামির মতন লেখাপড়া করছে? কালে কালে হলো কি? বলি, মেয়ে কি তোমার সামলা এটে কাছারি যাবে? সবাই তো তোমার ভাইদের মতন বালু মানুষ নয় যে যা ইচ্ছে তাই চলে যাবে। শ্বশুররা এই খবর পেলে? কি করবো বড় বউ, জানোই তো তোমার নন্দাইকে কেমন একচেটি। মেয়ে বললে পড়বো তো পড়ুক। মেয়ে আকাশের চাঁদ চাইলে চাঁদ পেরে আনতে যাবেন এমন মানুষ। তাই তো ভাবলাম কি লেখে বসে দেখি। ছেলে বুদ্ধি। বড় একটা পাথর বাটিতে ডাবের জল নিয়ে এসে দাঁড়ালো সুকুমারী। ও বাবা, কত! এত পারবো না ছোট বউ, তুমি একটু ঢেলে নাও, বলে ভুবনেশ্বরী। খাও না, রোদে এসেছ। তা হোক, অতটা নয় বাপু। অকত্যায় খানিকটা ঢালাঢালি করতে হলো সুকুমারীকে। ভুবনেশ্বরী ইত্যবসরে ব্যাপারটাকে লঘুর পর্যায়ে ফেলবার বুদ্ধিটা এঁটে নিয়েছে। তাই ডাবের জলে চুমুক দিতে দিতে ঝট করে বাঁ হাতের মুঠো থেকে কাগজের টুকরোটা এগিয়ে দিয়ে বলে, এই নাও বিদ্যেবতী বউ, পরো দেখিন এটা। আমরা তো চোখ থাকতে অন্ধ। জন্ম জন্ম যেন অন্ধই থাকি বাবা, নিভাননী বিষমুখে বলে। যে জাতের 10 হাতা কাপড়ে কাছা নেই, তাদের আবার এত চোখ কান ফোটার দরকার কি? বলে কিন্তু জিনিসটার উপর এমনভাবে হুমড়ে পড়ে যেন দেখে মনে হয় চোখ কান থাকলে মুহূর্তে গ্রাস করে ফেলত। ভুবনেশ্বরী চাই বলুক, জিনিসটায় যেন রহস্যের গন্ধ। সুকুমারী কাগজখানা উল্টে পাল্টে বলে, কি এ? কি তা আমি বলবো কেন, তুমি বলো। কৌতুকের হাসি হাসে ভুবনেশ্বরী। এটা তো ত্রিপদী ছন্দের দেবী বন্দনা দেখছি। কার লেখা? খুব ভালো হাতের লেখা তো। ত্রিপদী ছন্দ শব্দটা বুদ্ধিগ্রাহ্য নয়, কিন্তু দেবী বন্দনা কথাটার অর্থ জানা। তাই ভুবনেশ্বরীর বুক থেকে যেন একটা পাহাড় নেমে যায়। তবে জিনিসটা দোষণীয় নয়। পরো তো শুনি। সুকুমারী একটু শঙ্কিত দৃষ্টিতে বড়জয়ের দিকে তাকায়। নিভাননীর সামনে এটা পড়া, কিন্তু এটাকে তিনি কোন আলোয় নেবেন? গুরুজনের প্রতি অসম্মাননা? কিন্তু নিভাননী অভয় দেয়, নাও পরই শুনি, হাবা কালা কানা অন্ধদের একটু জ্ঞান দাও। অতএব সুকুমারী একটু কেশে একটু ইতস্তত করে পড়ে, এসো মা জননী দুর্গে ত্রিনয়নী, এসো এসো শিব জায়া, সন্তানের ঘরে এসো দয়া করে, মহেশ্বরী মহামায়া। তোমারে হেরিতে আশা ভরা চিতে, রয়েছি আকুল হয়ে, আসিবে মা তুমি এই মর্তভূমি, পুত্র কন্যা সাথে লয়ে। একটি বৎসর শূন্য আছে ঘর, দুঃখে আছি নিরবধি,
দিবস রজনী কাটে দিনগুলি, কবে দিন দেবে। ওমা, এ কি, শেষ নেই যে। সুকুমারী অবাক হয়ে বলে, এ স্তোত্তর কোথায় পেলে ঠাকুরজি? আর বলো কেন। ভুবনেশ্বরী কুণ্ঠা দমন করতে হাত পাখাখানা তুলে জোরে জোরে নাড়তে নাড়তে বলে, সত্তর কীর্তি লিখছিল, কুমোর এসে কাটামো বাঁধছে শুনে ফেলে দিয়ে ছুটে চলে গেল। আমি কুড়িয়ে তুলে। তা নকল করছিল কোত্থেকে? সকৌতূহলে প্রশ্ন করে সুকুমারী। নকল করেছে তা মনে হলো না ছোট বউ। ভুবনেশ্বরী যাকে বলে দোনামোনা সেই সুরে বলে, ও মুখ পুরে নিজস নিজে বেঁধেছে। কি যে বলো ঠাকুরজি। সুকুমারীর কণ্ঠে অবিশ্বাস। নিজে বাঁধবে কি? অতটুকু মেয়ে এসব কথার মানে জানে? জানে না কি করে বলিব? মুখ পুরি নুকিয়ে নুকিয়ে তোমার নন্দাইয়ের কোবরেজি শাস্ত্রের বইগুলো পর্যন্ত টেনে পড়তে বসে। সে কথা আলাদা, পারুক না পারুক আম্বা করে বসে, কিন্তু ছন্দ বেঁধে আখর মিলিয়ে এত বড় স্তোত্তর তৈরি কি সোজা নাকি? ছোট বউয়ের এই অবিশ্বাসের সুর ভুবনেশ্বরীকে ঈষৎ থতমত করছিল। কিন্তু মেঘ উড়িয়ে দিল নিভাননী, যে নিজে এতক্ষণ মুখে আষাঢ়ের মেঘ নামিয়ে ছোট জয়ের অবলীলাক্রমের দিকে তাকিয়েছিল। সুকুমারীর কথা শেষ হতে হাত নেড়ে বলে উঠল নিভাননী, তা এতে আশ্চর্য হবার কি আছে ছোট বউ? ঠাকুরজি মনে বেদনা পাবে তাই রেখে ঢেকে বল। ঠাকুরজির ওই মেয়েটি কি সোজা? কতদিন আগে ভোদার নামে ছড়া বাঁধেনিও, এ নয় মা দুর্গার নামে বেঁধেছে। তবে ভাবনার কথা বটে, ঠাকুর জামাইয়ের দবদবায় আমরা 10 জনা নয় মুখে চাবি দিয়েছি, কিন্তু কুটুম তো তা মানবে না। একবার টের পেলে। কথা শেষ হলো না। মোক্ষদার হন্তদন্ত মূর্তি দেখা গেল খোলা দরজার সামনে। চলে এসো মেজো বৌমা, ঝটপট চলে এসো, ওদিকে এক কাণ্ড হয়েছে। কাণ্ড হয়েছে? কি সেই কাণ্ড? ভুবনেশ্বরীর মুখে কথা জোগায় না, হাঁ করে তাকিয়ে থাকে। সুকুমারী তো আগেই ঘুমটা টেনে বসেছে। তবে নিভাননীর কথা আলাদা। এ বাড়ির গিন্নির পোস্টটা তার। এগিয়ে গিয়ে বলে, কিসের কাণ্ড মাউই মা? আর বলো না বাছা, শোয়ের বাড়ি বসেছি কি না বসেছি, রাখাল ছোড়া রনপা নিয়ে গিয়ে হাজির। কি সমাচার? না শিগগির চলো, সত্তর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। ভাগ্যিস দিদিকে বলে এসেছিলাম শোয়ের বাড়ি যাচ্ছি। না, মোক্ষদার কথা শেষ হতে পারে না। সহসা ভুবনেশ্বরী ডুকরে কেঁদে উঠেছে। ও মা, ও কি কাঁদছো কেন মেজো বৌমা? চলো চলো, অপেক্ষার সময় নেই। কিন্তু চলবে কে? ভুবনেশ্বরীর শুধু পা দুখানাই নয়, সমস্ত লোমকূপগুলো পর্যন্ত যে অবশ হয়ে গেছে। সত্তর শ্বশুরবাড়ি থেকে লোক, অতএব আর সন্দেহ কি যে সমস্ত জানাজানি হয়ে গেছে? তাছাড়া আর কি অর্থ থাকতে পারে এরকম বিনা নোটিশে হঠাৎ শ্বশুরবাড়ির লোক আসার? কোথায় কে ঘর শত্রু বিভীষণ আছে, সে গিয়ে লাগিয়ে দিয়েছে সত্যর ওই মারাত্মক অপরাধের আর সত্যর বাপের ওই ভয়ানক দুঃসাহসের খবর। এরপর এরপর আর কি ভুবনেশ্বরী ভাবতে পারে না, শুধু ডুকরোনোর মাত্রাটা বাড়িয়ে বলে ওঠে, ওগো পিসিমা গো, তুমি আমাকে এখানে মেরে ফেলে রেখে যাও, বাড়ি অবধি যেতে পারবো না আমি। আহা, অধৈর্য হচ্ছ কেন মেজো বৌমা? মোক্ষদা দেহটাকে প্রায় উল্টো মুখে ঘুরিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, এখন কি অধৈর্যর সময়? এক্ষুনি না যেতে পারো, একটু সামলে নিয়ে ভেজের সঙ্গে যেও। আমি চললাম। পা তো আমারও কাঁপছে, কে জানে কি বার্তা নিয়ে এসেছে, তা বলে কর্তব্য ত্যাগ করা চলে না। আচ্ছা, আমি এগোলাম। রনপা ব্যতীতই রনপায়ের বেগে অদৃশ্য হয়ে যান মোক্ষদা। ভুবনেশ্বরী যখন নিভাননীর সঙ্গে সন্তপর্ণে খিড়কি দরজা দিয়ে ঢুকল, তখন বাড়ির চেহারা নিথর, নিষ্পন্দ, যেন এইমাত্র কেউ একটা শোক সংবাদ পাঠিয়েছে। তাহলে নিভাননী ফিসফিস করে বলে, বাড়ি এমন থমথমে কেন বলো তো ঠাকুরজি? মন তো ভালো নিচ্ছে না, আর পোড়া মনের সধম্যই তো কুকথা গাওয়া। জামাইয়ের কিছু দুঃসংবাদ নেই তো? আধমরা মানুষটাকে 14 আনা মেরে নিভাননী হৃষ্ট চিত্তে উঠোনে পা দিয়ে এদিক ওদিক তাকায়। দালানে কারা যেন নিঃশব্দে জটলা করে বসে রয়েছে। ঘোমটা দিয়ে বোধ করি সারদা ঘোরাঘুরি করছে। ছোট ছেলেমেয়েগুলোর পাত্তা নেই। এসো ঠাকুরজি, উঠে এসো,
নিয়তি যা করবে তা সইতেই হবে। এখন দেখি গে চলো কার কি হলো। নিভাননি নিজে বুঝতে পারুক না পারুক, তার অবচেতন মনের একটা ফটোগ্রাফ নিতে পারলে সেখানে একটা প্রত্যাশার ছবি দেখতে পাওয়া যেত। জামাইটির কিছু হলেই যেন প্রত্যাশাটি পূর্ণ হয়। নন্দয়ের দবদবা সেই গহন গভীরে যে একটা অনির্বাহ দাহ সৃষ্টি করে রেখেছে, সেটাও বুঝি কিঞ্চিত শীতল হয় এমন কিছু একটা হলে। ভুবনেশ্বরী কিন্তু দাওয়ায় উঠে দালানের চৌকাঠ পার হবার সাহস সঞ্চয় করতে পারে না। উঠোনের বৈঠেতেই বসে পড়ে বলে, আমার হাত পা উঠছে না বড় বউ, তুমি দেখো গে। শোনো কথা, তুমি এখানে এমন করে বসে থাকলে চলবে কেন? ভীমের গদা বুকে পড়লেও তো বুক পেতে নিতে হবে ঠাকুরজি। কণ্ঠস্বর সহানুভূতিতে কোমল হয়ে আসে নিভাননি। চলো আমি তোমায় আগলে দাঁড়াই গে। ভয় যতই তীব্র হোক, ভয়ের আকর্ষণটাও তো ততোধিক তীব্র। কাজে কাজেই উঠে পড়ে ভুবনেশ্বরী। আস্তে আস্তে দাওয়ায় উঠে দালানের কোণার দিকের একটা জানলায় উঁকি মারে। নিভাননি অবশ্য দরজায় পৌঁছেছে, কিন্তু ব্যাপারটা কি হলো? ভালো মন্দের মতো তো কিছু দেখাচ্ছে না। অন্তত সত্যর শ্বশুর বাড়ি থেকে আগতা হৃষ্টপুষ্টাঙ্গী রমণীটির হিসেবে তো মনে হচ্ছে পুরোপুরি ভালোই। হয় কোনো দাসী, নচেত নাপিত মেয়ে, এছাড়া আর কেই বা আসবে। যেই হোক, আপাতত তাঁর আদরটা প্রায় মহারানীর মতো। জল খাওয়াতে বসানো হয়েছে তাকে। চারিদিকে ঘিরে বসে আছেন দিনতারিণী, কাশীশ্বরী, মোক্ষদা, শিবজায়া, ছোট জেঠি, তাছাড়া আশ্রিতা প্রতিপালিকার ঝাঁক। সকলের মুখের চেহারাতেই একটি ভক্তি বিনম্র সমীহ ভাব, আর মধ্যমণিটির মুখচ্ছবিতে অহংবোধের দৃপ্ত মহিমা। তার সামনে কানা উঁচু বড়সড় পাথরের ঘোড়া, তার মধ্যস্থলে মন্দিরাকৃত শুকনো চিরের স্তূপ, পাশে একটি উঁচু কালো পাথরবাটি ভর্তি দই এবং সন্নিকটে একখানি আঙট কলার পাতে স্থাপিত ছড়াখানেক চাকিম কলা, গন্ডাচারেক দেদো মন্ডা, একরাশ ফেনি বাতাসা এবং ক্ষীরের ছাঁচ, চন্দ্রপুলি, নারকেল নাড়ু, বেসন নাড়ু ইত্যাদির বেশ একটি বড় গোছের সম্ভার। অর্থাৎ ঘরে সংসারের যত প্রকারের মিষ্ট বস্তু ছিল সব কিছু দিয়ে তুষ্টু করার চেষ্টা চলছে কুটুমবাড়ির নাপতিনীকে। হ্যাঁ, নাপতিনী। মালুম হয় দিনতারিণীর কথাতেই। নিতান্ত কাকুতি ভরা কণ্ঠে বলছেন তিনি, আর দুটোখানি চিড়ে দিই না নাপিত বেয়ান। আর বেয়ানি বা কেন, হিসেবে তো মেয়ে সুবাদ হচ্ছ। মেয়ে বলি, আর দুটো চিড়ে একেবারে মেয়েকে জব্দ করে নাও মেয়ে। দুয়ে ভিজলে ও আর কটা, সেই কোন ভরে বেরিয়েছ, রোদে একেবারে মুখ চোখ সিটিয়ে গেছে। ভুবনেশ্বরী বোধ করে বিহ্বলতার বশেই জানলা ছাড়তে ভুলে গিয়েছিল। নিষ্পলক নেত্রের ঠায় তাকিয়েছিল সেই দেবমূর্তি আর তাঁর নৈবেদ্যের দিকে। হঠাৎ একসময় পিছনে একটা মৃদু কণ্ঠের আভাসে চমকে ফিরে তাকালো। পিছনের সারদা। এখানে দাঁড়িয়ে কেন মেজ খুড়িমা? দাঁড়িয়ে কেন? এমনি, ঘরে ঢুকতে পা উঠছে না। ও কেন এসেছে বড় বৌমা? কেন আর? সারদা অস্ফুট ম্রিয়মান গলায় বলে, এসেছে মস্ত উদ্দেশ্য নিয়ে। বউ নিয়ে যাবার বার্তা পাঠিয়েছেন তারা। আশ্বিন পড়তে নিয়ে যাবেন বলছে। আশ্বিন পড়তেই? বলো কি বড় বৌমা, এই কদিন বাদ? তাই তো বলছি, একেবারে নাকি পুরো দিয়ে দিন দেখিয়ে পাঠিয়েছেন তারা। কিছুক্ষণ স্তব্ধ থেকে ভুবনেশ্বরীর বুক ছিঁড়ে একটা প্রশ্ন ওঠে। সত্য টের পেয়েছে? তার পায়নি? কি করছে তা তো জানি না খুড়িমা। ভয়ে ভয়ে ঘরে গিয়ে সেদিয়েছে বোধহয়। আমি যে বাড়ি ছিলাম না এটা কেউ টের পেয়েছে? এবার সারদা একটু সত্য গোপন করে। বলতে পারছি না মেজ খুড়িমা, বোধহয় পাননি কেউ। গোলেমালে ব্যস্ত আছেন সবাই। সত্য কথা বলা চলে না, কারণ অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে যে ধরনের আলোচনা হয় সেটা যথাযথ প্রকাশ করলে লাগিয়ে দেওয়া ভাঙিয়ে দেওয়ার পর্যায়ে পড়ে। ব্যস্ত থাকলেই বাঁচন। ভুবনেশ্বরী আরেকটি দীর্ঘশ্বাস বাক্য উচ্চারণ করে।
কিন্তু এখন হঠাৎ এ কি বিপদ বড় বৌমা? বড় বৌমা কিছু বলার আগেই নাপিত মেয়ের মাজা ঘষা চাঁচা গলাটি ধ্বনিত হয়। বাপ বাড়ি নেই বলে মদ দিতে ছুতো করছো কেন মাউইমা? আমি তো আর আজই নিয়ে যাচ্ছি না। আমাকে এই মাসের কটা দিন এখানে থেকে একেবারে আশ্বিনের 23 তারিখে নিয়ে যেতে বলেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির 6ঠ পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো ভালো বই পড়ুন, অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার।